অ্যাসাইলাম গ্রান্টেড হয় দুইটা কারণে, দুইটা জিনিস ইস্টাবলিশ করতে হয়। প্রেজেন্ট ফিয়ার অফ পারসিকিউশন, অর্থাৎ বর্তমানে অত্যাচারের ভয়, এবং ভবিষ্যৎ অত্যাচারের ভয়, দুইটাই ইস্টাবলিশ করতে হয় তাদের। এবং সেই অ্যাপ্লিক্যান্ট আশ্রয় প্রার্থী এবং তার লয়ারের দায়িত্ব হবে যে পাস্টের পারসিকিউশনটা অথবা অতীতে অত্যাচারিত হইতে এটা সুন্দর করে ফুটিয়ে তোলা। তারপরে বলা হবে যে তোমার, তার তো অটোমেটিক প্রিজাম্পশন আছে ফিউচার ফিয়ারের, এটা একটা সিগনিফিকেন্ট ফ্যাক্টর, এন্ড দেয়ার আর কেসেস। এটা নজির আছে, হাইকোর্টের নজির আছে, সেগুলা তুলে ধরলে পাস হয়ে করে যাবে। কিন্তু এই পতন হওয়ার পরপরই দেখা যাচ্ছে যে ঠিক রিভার্স হয়ে যাচ্ছে। ম্যাক্সিমাম কেসগুলো দেখা যাচ্ছে ডিসমিস করে দেওয়া হচ্ছে, বা কেউ আবার পরবর্তী সিদ্ধান্তের জন্য রেখে দিচ্ছে যে আমাদেরকে একটু অবজার্ভ করতে হবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আজকে যে বিষয়টি নিয়ে আমরা শুরুতেই কথা বলতে চাই, যেটি গতকালকে আমরা আলোচনা করতে চেয়েছিলাম, যে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে অ্যাসাইলাম মামলার চ্যালেঞ্জগুলো কি আছে। কারণ আমি জানি যে এই বিগত সরকার, যে সরকারের কয়েকদিন আগে আমাদের কোটা আন্দোলনের যারা সারথি ছিল, ছাত্র ছিল, জনতা ছিল, তাদের আন্দোলনের প্রেক্ষাপটে আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে। এবং সেই পতনের আগে প্রায় 17 বছর বা 16 বছর তারা এক নাগাড়ে ক্ষমতায় থেকেছে। সেই ক্ষমতা থাকাকালীন সময়ে নানাভাবে বিভিন্ন জনে নির্যাতিত হয়েছে এবং তারা এদেশে এসে অ্যাসাইলাম সিক করেছে। বাংলাদেশে বা তাদের নিজ মাতৃভূমিতে তাদের জীবনে নিশ্চয়তা নেই, নিরাপত্তা নেই, সে কারণে তারা এখানে আশ্রয় চায়। এখন এই সরকারের পতন ঘটেছে, পরিবর্তন হয়েছে, নতুন সরকার এসেছে। আমরা জানতে পেরেছি এবং অনেকেই অনেক প্রশ্ন করছে যে অ্যাসাইলাম কেসে, বিশেষ করে ফাইনাল হিয়ারিংয়ে যখন গেছে, অনেক জাজই অনেক কেসগুলোই ডিসমিস করে দিচ্ছে যে তুমি যে কারণ দেখিয়ে এখানে অ্যাসাইলাম কেস বা আবেদন তুমি করেছিল সেই কারণ তো এখন নেই, তোমার চলে যাওয়া উচিত, ইত্যাদি ইত্যাদি। এই বিষয়টি সম্পর্কে আপনি যদি একটি বিস্তারিত কথা বলেন যে আসলেই কি তাই, বা কিভাবে তারা মোকাবেলা করবে এই চ্যালেঞ্জগুলো, যদি একটু বিস্তারিত আলোচনা করেন, তাহলে যারা এই টেনশনের মধ্যে আছে, নানাভাবে চিন্তার মধ্যে দিয়ে দিন গুজরান করছেন, তারা অন্তত কিছুটা আশার আলো দেখবে, তারা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে। অ্যাটর্নি শেখ সেলিম। থ্যাংক ইউ রানা ভাই, আপনি একটা গুরুত্বপূর্ণ সময় এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন। যারা অ্যাকচুয়ালি দেশ বিদেশে, শুধু আমেরিকা না, কানাডা, ইউরোপিয়ান কান্ট্রিজ, অস্ট্রেলিয়া, অল ওয়েস্টার্ন হেমিস্ফিয়ারে যে সমস্ত দেশগুলোতে বাঙালিরা বা বাংলাদেশ সিটিজেনরা রাজনৈতিক বা ধর্মের ভিত্তিতে বা অন্য ভিত্তিতে আশ্রয় গ্রহণ প্রার্থনা করেছে, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। তো সেটা বলতে আমি একটু বুঝাই। যে কোনো দেশে, যে কোনো জায়গায় অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন যদি কেউ করে বা রাজনৈতিক আশ্রয়ের আবেদন করে, সেজন্য ওই তার কান্ট্রি অফ অরিজিন, কান্ট্রি অফ লাস্ট রেজিডেন্স, অর্থাৎ যে দেশ থেকে সে এই দেশে আসার আগে বসবাস করত, সেই দেশের রাজনৈতিক বর্তমান পরিস্থিতি একটা বড় ফ্যাক্টর। পরিস্থিতি যত ওই দেশে খারাপ হয় এবং এই লোকের আবেদনের যেসব ভিত্তি থাকে, যে এই অনুযায়ী তার জীবনের পরে, স্বাধীনতার পথে, নিরাপত্তার পরে হুমকি আছে কিনা, এইটা একটা বড় এলিমেন্ট। অ্যাসাইলাম গ্রান্টেড হয় দুইটা কারণে, দুইটা জিনিস ইস্টাবলিশ করতে হয়। প্রেজেন্ট ফিয়ার অফ পারসিকিউশন, অর্থাৎ বর্তমানে অত্যাচারের ভয়, এবং ভবিষ্যৎ অত্যাচারের ভয়, দুইটাই ইস্টাবলিশ করতে হয়। এখন যদি যে সরকার তারে নিপীড়ন করেছে, নির্যাতন করেছে, বা যে সরকার তারে প্রোটেকশন দিতে চায় নাই, আশ্রয় দিতে চায় নাই, নিপীড়ন থেকে রক্ষা করতে চায় নাই বা পারে নাই, সে সরকার যদি না থাকে, ডেফিনেটলি প্রেজেন্ট বর্তমান ফিয়ারটা এলিমিনেটেড হয়ে যায়, এটা আর থাকে না। কিন্তু সেটাই শেষ কথা না অ্যাসাইলামের। এই যুক্তরাষ্ট্রের একটা কেস আছে, যা প্রথম ইন দ্য 60s এই অ্যাপিলেট কোর্ট দিছিল, বলে যে ম্যাটার অফ চেন, এটা চাইনিজ কেস।
এইটাতে বলা হয় যদি কেউ পাস্ট পারসিকিউশন হয়, অর্থাৎ অতীতে যদি কেউ অত্যাচারিত হয়, তাহলে তার অটোমেটিক ধরে নেওয়া হবে, আইনে একটা প্রিজাম্পশন, আইনে ধরে নেওয়া হবে যে তার ভবিষ্যৎ ভয়টাও আছে। এখন যারা এই অ্যাসাইলাম বা আশ্রয়ের কেস করছে, তাদের এবং সেই অ্যাপ্লিক্যান্ট আশ্রয় প্রার্থী এবং তার লয়ারের দায়িত্ব হবে যে পাস্টের পারসিকিউশনটা অথবা অতীতে অত্যাচারিত হইতে এটা সুন্দর করে ফুটিয়ে তোলা। তারপরে বলা হবে যে তার তো অটোমেটিক প্রিজাম্পশন আছে ফিউচার ফিয়ারের, therefore he is qualified to get the asylum. ওকে, এর আরেকটা সিগনিফিকেন্ট আছে, এইটা একটা যে রিভার্টেবল প্রিজাম্পশন, মানে এই প্রিজাম্পশনটা, এই ধারণাটা খণ্ডন করার মতো ধারণা। এইটা কে খণ্ডন করবে? সেই দেশের সরকার। একটা অ্যাসাইলাম কেসে প্রতিপক্ষ থাকে দুইটা, একটা থাকে ওই দেশের সরকার এবং আরেকটা প্রতিপক্ষ থাকে প্রার্থী। এই প্রতিপক্ষের পরে এর দায়িত্ব হলো তার ফিয়ার আছে বা তার অত্যাচার হয়েছে এইটা প্রতিষ্ঠা করা। এইটা যখন প্রতিষ্ঠা হয়, ভবিষ্যতে এর ফিয়ার হবে না, তখন এই দায়িত্বটা সরকারের পরে পড়ে যায়। এখন এই দায়িত্বটা সরকারের পরে পড়লে বিভিন্ন ভাবে এইটাও খণ্ডন করা যায়। এইখানেই সব গন্ডগোল। আর একটা থিওরি আছে বর্তমান পরিস্থিতিতে, সেটা হচ্ছে যে ওকে চেঞ্জ হয়েছে দেশে, শিওর আওয়ামী লীগ নাই, কিন্তু আরো এলিমেন্ট আছে এখানে। যেমন ধরেন যার নামে কেস আছে তার তো যে ডিফেন্ড করতে হবে। আপনি জানেন বাংলাদেশের কোর্ট কাছারিতে কেসের ব্যাকলগ কত, কোর্টে যাওয়া করা কতদিন ধরে চলতে হবে, তার তো ভোগানি বিভিন্ন ব্যাপার আছে। তখন এইটাও একটা পারসিকিউশন, যে আমি এর থেকে নিস্তার পাইতো আমার অনেক বেশি কাঠখড় পোহাইতে হবে, এটাও একটা শাস্তি। এটা হলো বিনা বিচারে শাস্তি, বিচারের আগেই শাস্তি। এরকম আমি বহুকে জাতীয় পার্টির সময়, ওই সময় বিএনপি সরকার চলে গেলে জাতীয় পার্টির সময় ওরকম বহু কেসি এই আর্গুমেন্ট দিয়ে উইন করেছে। তো সেক্ষেত্রে ওয়ে আছে, এক্ষেত্রে তো আসলে অ্যাপ্লিক্যান্ট বা প্রার্থী তো কিছু না, তার লয়ার বাংলাদেশ সম্পর্কে কি পরিমাণ স্টাডি করে, কি পরিমাণ জানে এবং কি স্ট্র্যাটেজি সে নেয় তার উপরে নির্ভর করছে, এবং তার কেসের পরে তারপরে তার ডেডিকেশন কতটুকু এবং তার অ্যাবিলিটি কি সরকার এবং কোর্টে ফাইট করার এই ব্যাপারে তার উপরে নির্ভর করে। এটা যে শেষ হয়েছে তা না, এবং এতে এই সমস্ত পজিশনে আরো বেশি নজির আছে। এবং আরেকটা নজির আছে এই দেশে, অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনের অর্থ কি একজনের বিপদ তারা ইমিডিয়েটলি ব্যবস্থা করা। আমেরিকান সরকার তো পাচ্ছে না সেটা 10, 15, 20 বছর ধরে। তো therefore another argument যে ওকে তুমি টাইম নিছো, টাইম নেওয়ার পরে দেশ হয়ে গেছে, মানে দেশে একটা পরিবর্তন এসে গেছে, কিন্তু আমারটা তো টাইম মতো হয় নাই, সেটাও একটা ফ্যাক্টর কোর্টে তুলে ধরা। এটা একটা সিগনিফিকেন্ট ফ্যাক্টর। এন্ড দেয়ার আর কেসেস, এটা নজির আছে, হাইকোর্টের নজির আছে, সেগুলা তুলে ধরলে পাস হয়ে করে যাবে। একটু ডিফিকাল্ট হবে কিন্তু এইটা করা সম্ভব। এবং আমার ব্যক্তিগত আমি বহু কেসে করেছি, শত শত কেসে করেছি এবং সাকসেসফুল হয়েছি। তো সেক্ষেত্রে এই ব্যাপার এখন এই সমস্ত অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কি হয়েছে, এই আশ্রয় প্রার্থী লয়ারের এখন বিরাট রোল আছে, বিরাট ভূমিকা আছে, যে আগের ট্র্যাডিশনাল ভূমিকা থেকে অনেক বেশি তার স্টাডি করা, কিভাবে তার কেস প্রেজেন্ট করা, আর যে অতীতে যে অত্যাচার হয়েছে সেইটার একটা পুঙ্খানুপুঙ্খ এবং গ্রাফিক বর্ণনা দেয়া। তারপরে বিভিন্ন যুক্তরাষ্ট্রের বিভিন্ন কোর্টের, বড় বড় কোর্টের বিভিন্ন নজির আছে, সেই নজিরের সাথে একটা সাদৃশ্য তুলে ধরা এবং সেই পক্ষে তার যুক্তিতর্ক প্রদর্শন করা, তাহলেই হয়ে যাবে। আপনি এটা বললেন, আপনি যেটা বললেন সেটা বুঝলাম যে এই বর্তমান এই সময়ের ক্ষেত্রে
লয়ারের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ এই বিষয়টির উপরে। কিন্তু যেটা দেখা যাচ্ছে বাস্তবতা যদি আমরা দেখি যে বাংলাদেশের সাবেক গভর্নমেন্ট অর্থাৎ আওয়ামী লীগ সরকারের যখন ক্ষমতায় ছিলেন যে পর্যন্ত 5ই আগস্টের আগ পর্যন্ত, অর্থাৎ এই মাসে আজকে তো আগস্টের 30 তারিখ, তো এই 25 দিন আগে পর্যন্ত এখানে অ্যাসাইলাম কেসগুলোতে বিশেষ করে এখানকার যে সমস্ত কোর্টে বা যে সমস্ত ইমিগ্রেশন অফিসারের সামনে যখন শুনানি হয়েছে তখন দেখা গেছে যে তারা খুব লিবারেলি জিনিসগুলোকে দেখেছে। কিন্তু এই পতন হওয়ার পরপরই দেখা যাচ্ছে যে ঠিক রিভার্স হয়ে যাচ্ছে। ম্যাক্সিমাম কেসগুলো দেখা যাচ্ছে ডিসমিস করে দেওয়া হচ্ছে বা কেউ আবার পরবর্তী সিদ্ধান্তের জন্য রেখে দিচ্ছে যে আমাদেরকে একটু অবজার্ভ করতে হবে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই যে চেঞ্জটা হঠাৎ করে বিচারকদের যে মানসিক পরিবর্তন একটা হয়ে গেল, এই ক্ষেত্রে তাহলে কি করার আছে? এবং এই আপনার একজন অ্যাটর্নি হিসেবে আপনি এখানে আর কি তার যুক্তি যা সেগুলো তো আপনারা তুলেই ধরেছিলেন, আপনাদের আর্জিতে তুলে ধরেছিলেন, এখন আর কি ভূমিকা থাকতে পারে এই অবস্থা থেকে উত্তরণের জন্য? সেটাই আমি বললাম, এই ভূমিকাটা হচ্ছে একটু অ্যাগ্রেসিভ এনার্জেটিক ভূমিকা নেওয়া উচিত লয়ার। জি, ডিসপাইট দ্য চেঞ্জেস, এত কিছু চেঞ্জ হওয়ার পরও দিস ইজ দ্য সিনারিও, তো দেয়ারফর হি স্টিল কোয়ালিফাই। এইটা তো লয়ারের দায়িত্ব, কোর্টে কনভিন্স করা। কোর্টও অনেক কিছু জানে, বিভিন্ন ধরনের যুক্তি দেবে এবং লয়ারের গার্ডস থাকতে হবে, সাহস থাকতে হবে ওইটা যুক্তিরে আঘাত করা এবং দেখানো যায় না ওইটা না এইটা। ইট হ্যাজ টু বি এ রিয়েলি গুড ব্যাটল, এটা রিয়েলি গুড ব্যাটল। এইটা না করলে, এই জন্য আমি বলছি যে লয়ার এইটা কি অ্যাপ্লিকেন্টের পরে সম্ভব, আশ্রয় প্রার্থীর জন্য সম্ভব ন, এটা লয়ারের করতে হবে। এখন লয়ারের রোলটা অত্যন্ত মুখ্য হয়ে দাঁড়িয়েছে। এইটা যে লয়ার করতে পারবে না, এদেশে বহু লয়ার আছে যেমন যাদের সামনে বলতে মনে হয় লজ্জা পায়, গৃহবধূর মতো। এই ধরনের দিয়ে কাজ হইছে না, আমি দেখছি তো বহু ধমক দিলে আর কোনো কথা বলে না, ধমক দিলে উল্টো দিতে হইতো। এরকম তো বহু জায়গায়, বহু এই 32 বছর ধরে এইগুলো আমি করেছি। বহু জাজ এমন ভাবে কথাবার্তা বলে যে মানে খেয়ে ফেলে দেবে আপনারে। তো ধরেন আমার স্ট্র্যাটেজি দেখতে আমি খুব চুপ হয়ে ভদ্র হয়ে বেকুবের মতো শুনতেছি, কেমন জানি কি থাকে যে এই জাজ শেষ করতে গেলে তুমি কি শেষ করেছো, আর কোনো কথা আছে? আমি আরো 2 গুণ বসে 2 গুণ স্বর উচ্চ করে বলতাম, তাহলে ইয়েস ওকে, তাহলে আমার টার্ন এখন। তখন সব তুলে ধরা হয়েছে, ন এই যুক্তি ঠিক না, তুমি কারণ এইটা। আর একটা দেখাইছো এই যুক্তি ঠিক না, কারণ এইটা। এবং উপরের কোর্টের ডিসিশন এইটা আছে, শোনেন, উপরের কোর্টের ডিসিশন যখন জাজরে দেখানো হয় এবং সাদৃশ্য দেখানো হয়, তখন জাজ আস্তে মাথা নত করে এরকম আপনার দিকে বড় চোখ করে তাকাবে, মনে করবো দিস ইজ নট এ নো ননসেন্স লয়ার, আমি যা বলি তাই মেনে নিত না। কি বলছি বুঝছেন? এই অ্যাটিটিউডটা এখন মুখ্য হয়ে দাঁড়িয়ে। আমি একবার আমার নিজের ডোল পেকাচ্ছি না, আমি একবার নিউ জার্সি হেনরি দোগেন নামে এক জাজের সামনে এরকম করেছি। এখন উনি আমারে বলে, তুমি তো দেখছি যে স্ট্রিট ফাইটার। I said that's my obligation, Your Honor. But I take that compliment if it is meant to be a compliment. No, definitely a compliment. I said then I earned something today. পরে হয়েছে আর কি করা। এইটা হলো রোল। এখন ভদ্রলোকের, শোনেন, লয়ারের রোল আছে একটা, লয়ার ভদ্র হবে কিন্তু ফাইটার। লয়ার তার কেস প্রেজেন্ট করবে অত্যন্ত ভদ্র মার্জিত হিসাবে, মার্জিত কোর্টের সম্মান দেখায়, কিন্তু খুব ফোর্সফুল। তার পয়েন্ট, তার ইস্যু, তার যুক্তিতর্ক হ্যাজ টু বি ভেরি ভেরি ফোর্সফুল, অত্যন্ত মানে এনকাম্পাসিং, প্রভাবশালী, কেমন জানি সবটা জুড়েই ওর প্রেজেন্ট। এরকম হইলে কেস হয়ে যায়। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।